লাইন নাম্বার 16-এ কি বলা হচ্ছে দেখো, লাইন নাম্বার 16-এ বলা হচ্ছে and drunk delight of battle with my peers, এবং আমি আমার সহযোদ্ধাদের সঙ্গে যুদ্ধের আনন্দটা উপভোগ করেছি। এইবার দেখো ডাইরেক্ট কিন্তু মেনশন পেয়ে গেলাম যুদ্ধে, ব্যাটল। অবভিয়াসলি দিস ইজ অলসো অ্যান অ্যালিউশন, এটাও একটা অ্যালিউশন। কিসের অ্যালিউশন অলরেডি বুঝে গেছি, কারণ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা জেনে গেছি। এখানে কোন যুদ্ধের কথা বলা হচ্ছে? দ্য ওয়ার অফ ট্রয়, ট্রয়ের যে যুদ্ধ বা ট্রোজান ওয়ার যাকে আমরা বলে থাকি, সেই ট্রোজান যুদ্ধ যেটা হয়েছিল বা ট্রয়ের যুদ্ধ যেটা হয়েছিল, ইউলিসিস এখানে ব্যাটেল বলতে সেই যুদ্ধের কথা বুঝিয়েছে। তাহলে ইউলিসিস বলছে অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল, এবং যুদ্ধের যে আনন্দ সেটাকে আমি পান করেছি উইথ মাই পিয়ার্স। আচ্ছা, যুদ্ধের আনন্দ বলতে যুদ্ধ তবে আনন্দ থাকে নাকি? হ্যাঁ, যুদ্ধতে আনন্দ থাকে যোদ্ধার কাছে। যে যোদ্ধা হয় সে যুদ্ধটা উপভোগ করে। শুধু যোদ্ধা নয়, আমরা প্রত্যেকেই জীবনে যে কাজটা করতে ভালোবাসি সেই কাজটা যতই বিপদ সংকুল হোক না কেন সেটা আমরা উপভোগ করি। একজন যে পর্বত আরোহণে যায়, সেই পর্বত আরোহণে তার মৃত্যু অনিবার্য এটা জেনেও সে কিন্তু পর্বত আরোহণে অনেক সময় যেতে পারে, এমন খারাপ ওয়েদারেও সে বেরিয়ে পড়ে, তার এটার মধ্যেই সে জীবনে আনন্দটা খুঁজে পায়। ইউলিসিস যুদ্ধের মধ্যে জীবনের আনন্দ খুঁজে পায়, তাই সে বলেছে ড্রাঙ্ক দ্য ডিলাইট অফ ব্যাটল, যুদ্ধের আনন্দটা আমি উপভোগ করেছি। কিন্তু এখানে একটা জিনিস বোঝার আছে। কি বোঝার আছে? ড্রাঙ্ক ডিলাইট। আচ্ছা, আনন্দকে কি পান করা যায়? আনন্দকে তো পান করা যায় না। তাহলে এখানে কি ইউলিসিসের কথার মধ্যে বা কবি অ্যালফ্রেড লর্ড টেনিসন ইউজটা ভুল করলেন? পান করা কাজ তো, আচ্ছা আনন্দ আমরা কিসে উপভোগ করি? মন দিয়ে। তাহলে মন দিয়ে তো পান করতে পারি না। পান করা কাজ জিহ্বার কিংবা গলার, যা খুশি বলতে পারি। আমি জিভই বলছি কারণ জিভ আগে পান করবে তবেই তো সেটা গলায় পৌঁছাবে। তাহলে পান করার কাজ জিহ্বার বা টাং, আর উপভোগ করার কাজ কিন্তু মনে। এখানেও কিন্তু একটা নতুন ফিগার অফ স্পিচের ইউজ হলো, যেটাকে বলা হয় সিনথেসিস। লাইন নাম্বার 16-এ ফিগার অফ স্পিচের ইউজ হলো কোনখানটা? ওই যে ড্রাঙ্ক দ্য ডিলাইট, এই অংশটুকু আন্ডারলাইন করব আমরা। এই যে ড্রাঙ্ক দ্য ডিলাইট, এর মধ্যে একটা ফিগার অফ স্পিচের ইউজ হয়েছে। একে বলা হয় সিনথেসিস। সিনথেসিস জিনিসটা কি আমি ব্যাখ্যা করে দিচ্ছি। সিনথেসিস জিনিসটা কি? যখন এক ইন্দ্রিয়ের কাজ অন্য ইন্দ্রিয়ের দ্বারা হচ্ছে বলে প্রকাশ করা হয়। দেখো এখানে কাজটা কার ছিল? কাজটা ছিল জিহ্বা, কিন্তু করেছে কে? মন। তাহলে জিহ্বার কাজ মন দিয়ে করা হলো বা মন দিয়ে দেখানো হলো। এই ধরনের ইউজ নর্মালি পোয়েটিক কারণের জন্য বা কবিতা লেখার জন্য কবিরা ইউজ করে থাকেন, কারণ এতে লেখার শৈলী অনেক বেশি সুন্দর এবং শ্রুতিমধুর হয়। এই কথাটা শুনতে আমাদের অনেক বেশি সুন্দর লাগে। ড্রাঙ্ক দ্য ডিলাইট অফ ব্যাটল, যুদ্ধের আনন্দ উপভোগ করেছি, পান করেছি। যুদ্ধের আনন্দ পান করা যায় না, তাকে এনজয় করা যেতে পারে। তাহলে এটা হলো সিনথেসিস, কারণ এখানে জিহ্বার কাজ মন দিয়ে করা হয়েছে। এরপরে আসছে, এরপরে কি বলা হচ্ছে দেখো, ফার অন দ্য রিঙ্গিং প্লেইনস অফ উইন্ডি ট্রয়। এইবার আগেরটাতে তো শুধু ব্যাটেল বলেছিল, এইবার ডাইরেক্টলি নামটাও পেয়ে গেলাম আমরা। ইউলিসিস বলছে যে দূরবর্তী বাতাসের ধ্বনির মধ্য দিয়ে ট্রয়ের সমতলে বেজে ওঠা ঘন্টার ধ্বনি যেন ভেসে আসছে। ফার অন দ্য রিঙ্গিং প্লেইনস অফ উইন্ডি ট্রয়। হ্যাঁ, ট্রয়ের যেটা অবস্থান অর্থাৎ জিওগ্রাফিক্যাল যেটা পজিশন, সেইখানে প্রচুর পরিমাণে বাতাস বয়, ট্রয়ের যে পজিশন সেই হিসাবে, এবং সেটা সমতল ভূমি, সেজন্য ট্রয়কে প্লেইনস বলা হয়েছে। এবং বলা হচ্ছে দেখো রিঙ্গিং প্লেইনস অফ উইন্ডি ট্রয়। ট্রয়ের আগে একটা অ্যাডজেক্টিভ বসানো হয়েছে, দ্যাট ইজ উইন্ডি, অর্থাৎ ট্রয়ে প্রচুর যেহেতু বাতাস বয়, তার ভৌগোলিক অবস্থানটা এমনটাই, তাই থেকে উইন্ডি বলা হয়েছে। এবং ইউলিসিস বলছেন আমি যেন শুনতে পাচ্ছি। কি শুনতে পাচ্ছি? যে ট্রয়ের সমতল ভূমি থেকে ঘন্টার ধ্বনি ভেসে আসছে। ঘন্টার ধ্বনি বলতে যুদ্ধের ঘন্টা, রণধ্বনি যাকে বলা যেতে পারে। অর্থাৎ ইউলিসিসের কানে সেই যুদ্ধের যে অ্যাডভেঞ্চারাস সাইড সেটা যেন বেজে উঠছে। এবার এইখানে একটা কথা হচ্ছে রিঙ্গিং প্লেইনস, এখানেও একটা ফিগার অফ স্পিচের ইউজ হয়েছে। লাইন নাম্বার
17। ইউলিসিস কবিতা ভরপুর ফিগার অফ স্পিচ, আমি বলে দিয়েছিলাম, কারণ এত বড় কবিতা সেখানে ফিগার অফ স্পিচ থাকবেই থাকবে, না হলে এই কবিতাটা সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ একটা কবিতা হয়ে উঠতো না। বেশ, রিঙ্গিং প্লেনস। রিঙ্গিং প্লেনস শব্দের দিকে যদি তাকাই, এটা একটা ধ্বনিকে প্রকাশ করছে। ধ্বনি মানে আওয়াজ। এই যখন আওয়াজ বা ধ্বনি প্রকাশ করা হয় যে শব্দের মাধ্যমে বা যেটা হয়, তখন যে ফিগার অফ স্পিচটা তৈরি হয় তাকে বলা হয় ওনোম্যাটোপিয়া। আমি বোঝাতে গিয়ে আগেও বলেছিলাম যে ওনোম্যাটোপিয়া মানে হচ্ছে গিয়ে তোমার যেগুলো ধ্বনি বা আওয়াজ বোঝাবে। যেমন আমি বলেছিলাম ধরো সাপের যে হিস হিস শব্দ, এইটা বলতে পারো ওনোম্যাটোপিয়া। দেখো রিঙ্গিং, এই যে রিঙ্গিং শব্দটা কি, ঘন্টার ধ্বনির আওয়াজটাকে বোঝাচ্ছে, মানে ঢং ঢং যে আওয়াজ তাকে বোঝাচ্ছে। তাহলে এটা একটা আওয়াজ বা ধ্বনিকে যেহেতু বোঝাচ্ছে, তাই এটা অনোমটোপিয়া। এরপরে লাইন আছে, অর্থাৎ লাইন নাম্বার 18। I am a part of all that I have met. ইউলিসিস বলছেন, আমি যা কিছু দেখেছি সেই সমস্ত কিছুর আমি একটা অংশ। হ্যাঁ, এটা একটা দারুণ অ্যাসারশন বা দারুণ উক্তি বলা যেতে পারে। অর্থাৎ ইউলিসিস বলছেন, আমি যা দেখেছি, যা অভিজ্ঞতা করেছি, সমস্ত কিছুর একটা অংশ আমি। একটা অংশ মানে, অর্থাৎ যা কিছু দেখেছি, যা কিছু শুনেছি, এখনো তাদের বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে বর্তমান। অর্থাৎ ইউলিসিস বলছেন যে আমি এই সমস্ত কিছু সমন্বয়ে গঠিত এক চরিত্র। হ্যাঁ, আমরা মানুষেরাও তাই। দেখো, আমাদের সারা জীবনে আমরা যা যা দেখি, যা যা করি, তারই সংমিশ্রিত রূপই হলাম আমরা। তাই ইউলিসিস বলছেন, আমার এই টোটাল অভিযানে আমি যা কিছু দেখেছি, যা কিছু শিখেছি, সব কিছু এখন আমার মধ্যে অবস্থান করছে। Yet all experience is an arch wherethrough yet all experiences is an arch wherethrough। তবুও কি বলা হচ্ছে, সমস্ত অভিজ্ঞতা যেন একটা আর্চের মতো রয়ে গেছে। এইবার এই বিষয়টা বা এই লাইনটাকে একটু ব্যাখ্যা করতে হবে। এইবার এই যে আর্চ, এটা কিন্তু কোনোদিন সমাপ্ত হয় না। দেখো, আর্চ মানে যাকে আমরা বলি অর্ধবৃত্ত। আমরা এখানে ধনুক বলে যদিও আর্চকে, কিন্তু আর্চ বা ধনুকের শেপটা কেমন? শেপটা হচ্ছে অর্ধবৃত্তাকার। আর জীবনকে বলা হয় পূর্ণবৃত্ত। বৃত্ত। যদি রবি ঠাকুরের পোস্ট মাস্টার পড়ো, পোস্ট মাস্টার যদি খুব ভালো করে ডিটেলসে পড়ো, তার বিশ্লেষণ করো, এক জায়গায় দেখতে পাবে যে পোস্ট মাস্টারকে চলে যাবার পর রতন কি করছে? রতন পোস্টমাস্টারের ঘরের চারপাশে ক্রমাগত গোল হয়ে ঘুরছে, যেটা কিন্তু একটা দারুণ ইমেজ, যেটা সহজে কেউ বিশ্লেষণ করে না। কিসের ইমেজ? আওয়ার লাইফ ইজ লাইক আ সার্কেল। আমাদের জীবন একটা বৃত্তের মতো, এবং সেখানে ওই বৃত্তের মাঝে মাঝে কেন্দ্রটা কে ছিল? পোস্টমাস্টার। এবং সেই পোস্টমাস্টারকে কেন্দ্র করে রতন চারপাশে কেবল আবর্তিত হয়েছে, কারণ বৃত্তের পরিধি কোনোদিন কেন্দ্রকে স্পর্শ করতে পারে না। তাই রতনও কোনোদিন পোস্টমাস্টারকে স্পর্শ করতে পারে। তাদের মধ্যে একটা সম্পর্কের বৃত্ত কমপ্লিট হয়েছিল, কিন্তু সেই বৃত্ত কখনো একে অপরকে ছুঁয়ে যেতে পারেনি, কারণ পোস্টমাস্টার ছিল কেন্দ্র আর রতন ছিল পরিধি। একইভাবে আমাদের জীবন তো পূর্ণবৃত্ত, পূর্ণ হলেই তো সেটা জীবন চক্রটা সম্পূর্ণ হবে। কিন্তু ইউলিসিস বলছেন তার এই যে জ্ঞানের খিদে, সেটা আর্চ, অর্ধবৃত্তাকার। মানে এই আর্চ কিন্তু কোনো দিনই পূর্ণ হবে না। অর্থাৎ ইউলিসিস বলছে তার মনের মধ্যে যে অ্যাডভেঞ্চারকে নিয়ে প্রেরণা বা জানার যে খিদে, সেটা সারা জীবনে আর্চ হয়েই রয়ে যাবে, অর্ধবৃত্তাকার হয়েই থেকে যাবে। এই আর্চ কোনোদিন পূর্ণ হবে না, কারণ একটা মানুষ জীবনের শেষ দিন পর্যন্ত তার শিক্ষা অর্জন থেমে থাকে না। আমরা প্রত্যেকেই জীবনের শেষ দিন কি শেষ ক্ষণ পর্যন্ত শিক্ষা অর্জন করি। আমাদের শিক্ষা বা আমাদের জানার ইচ্ছা চিরকাল আর্চ শেপই থেকে যাবে, অর্ধবৃত্তাকারই থেকে যাবে। এবং ইউলিসিস এটাই হয়তো চান। ইউলিসিস কিন্তু তার জীবনের জ্ঞানের যে খিদে, সেটাকে কোনোদিনই ফুল সার্কেল করতে চায় না, সেটা আর্চ শেপেই থাকে। গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেটস। বলা হচ্ছে ঝলমলে সেই অনাবিষ্কৃত, অর্থাৎ যেটা এখনো আবিষ্কৃত হয়নি, সেই পৃথিবী দেখা যায় যার সীমানা মুছে যায়।
অর্থাৎ বলা হচ্ছে ইউলিসিস বলছেন এই অর্ধবৃত্তাকারের মতোই আমার জীবনে জ্ঞানগুলো অর্ধবৃত্তাকারে থেকে যাবে এবং পৃথিবীর যা কিছু জ্ঞান সমস্ত কিছু আবিষ্কার করা আমার পক্ষে সম্ভব হবে না, অনাবিষ্কৃত হয়তো থেকে যাবে এবং একটা সময় সীমানা যেন মুছে যাবে, অর্থাৎ সমস্ত সীমানা হয়তোবা ছাড়িয়ে যাবে একটা জীবনে, আমি সমস্ত জ্ঞান হয়তো অর্জন করতে পারবো না। ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ, আমি যতই এগিয়ে যাই তা চিরকাল আরো দূরেই সরে যাবে। এই জিনিসটা অনেকটা সেই পৃথিবী কোথায় শেষ হয়েছে তার মতো। ছোটবেলায় তোমরা যখন মাঠের ধারে গিয়ে দাঁড়াতে, হ্যাঁ, তখন মাঠের সেই উন্মুক্ত প্রান্তর দেখে তোমার মনে হতো যে এইখানেই বুঝি পৃথিবী শেষ হয়ে গেছে, তাই না? আমরা যখন মাঠের ধারে গিয়ে দাঁড়াতাম, তুমি যখন এখান থেকে আকাশ থেকে দেখতে, আকাশটা ঠিক এইভাবে গিয়ে মাঠের ওই অপর প্রান্তে যেন মিশে গেছে বলে মনে হতো। কিন্তু যত আমরা এগিয়ে যেতাম ততই মনে হতো যে আরো এগিয়ে যাচ্ছে, দিগন্ত যেন আরো এগিয়ে গিয়ে বেরিয়ে যাচ্ছে। জ্ঞান হলো ঠিক সেই রকম, যতই তুমি তার দিকে এগিয়ে যাবে, যতই তোমার মনে হবে এই বুঝি সব জ্ঞান অর্জন করা শেষ হলো, তখনই দেখবে সামনে আর একটা নতুন জ্ঞান এসে গেছে, আবার নতুন কিছু তুমি শিখে গেছো। তাহলে জ্ঞান হলো অনেকটা এই সীমানার মতো, পৃথিবীর সীমানার মতো, যে সীমানাকে সামনে থেকে দেখে মনে হয় এইখানেই বুঝি শেষ, কিন্তু যতই এগিয়ে যায় ততই সেই সীমানা আরো প্রসারিত হতে থাকে। ইউলিসিস বলছে মানুষের জীবনে জ্ঞানটা হলো সেটাই, যা চিরকাল আরো দূরে সরে যায়। হোয়েন আই মুভ, যখন আমি সরে যাই, অর্থাৎ যত আমি জ্ঞানের দিকে এগিয়ে যাই জ্ঞান তত আরো সুদূর প্রসারী হয়, অর্থাৎ আরো বেশি জ্ঞান আমি অর্জন করি এবং আরো কিছু জ্ঞান আমার অর্জন করার জন্য রয়ে যায়। এরপরে পরের লাইনে কি বলা হচ্ছে দেখি, 22 নম্বর লাইন, হাউ ডাল ইট ইজ টু পজ। এইবার ইউলিসিস বলছে জীবনে থেমে যাওয়াটা না কতটা একঘেয়ে একটা ব্যাপার। সত্যিই তাই, জীবনে কোনোদিন থামতে নেই। যেদিন মানুষের মধ্যে থেকে জ্ঞান অর্জনের খিদেটা মরে যাবে, সেদিন মনে রেখো অ্যাজ আ হিউম্যান বিং আমরা সবাই ব্যর্থ হয়ে যাব, আমরা সেদিনই মারা যাব। যে মানুষের মধ্যে নতুন কিছু জানার কোনো ইচ্ছা থাকে না, সে মানুষ মানুষ নয়, নিতান্তই একজন জড় বস্তু। জড় বস্তুর যেমন কোনো হেতকেত থাকে না, কোনো কিছু জানার নতুন করে ইচ্ছা থাকে না, তেমন যে মানুষের মধ্যে নতুন কিছু জানার খিদেই থাকে না, নতুন কিছু শিখবো, নতুন কিছু জানবো, নতুন করে কিছু করব, এই ইচ্ছা যে মানুষের মনে থাকে না, সে মানুষ সারা জীবন জড়বস্তু হয়েই থেকে যায়, সে মানুষ না। হাউ ডাল ইট ইজ টু পজ, জীবনে থেমে যাওয়াটা কতটা খারাপ জিনিস। টু মেক অ্যান এন্ড, সে সব কিছু শেষ করার জন্য। দেখো তুমি ভাবছো আমার জীবনে এন্ড, বাট দিস ইজ নট দ্য এন্ড, এটা জীবনের শেষ নয়। আবার পাশাপাশি শুধু সরে যাওয়া নয়, পাশাপাশি আর ভালো লাগছে না বলে বসে থাকা। দেখবে কিছু মানুষ জীবনে ওই যে বলে না যে একটা বয়সের পর, ওই বলে নাকি 60 বছর বয়সের পর রিটায়ারমেন্ট হয়। আচ্ছা, রিটায়ারমেন্ট কি মানুষ তার জীবন থেকে নিতে পারে? কোনোদিন পারে না। মানুষ তার কাজ থেকে রিটায়ারমেন্ট নিচ্ছে। ধরো আমরা যে প্রফেশনাল রয়েছি, টিচার, কোনো একজন টিচার স্কুল থেকে রিটায়ার হচ্ছেন 60 বছর বয়সে, তাই বলে কি ওই টিচারের শিক্ষাদানের ক্ষমতাটা রিটায়ার হয়ে গেল 60 বছর বয়সে? না, তার যে এবিলিটি সেটা 60 বছর বয়স কেন, তার জীবনের শেষ দিন পর্যন্ত একই থাকবে। তার এবিলিটিটা কি? ছাত্রদেরকে জ্ঞান দান করা বা শিক্ষা দান করা। তাই সেখানে বয়সটা কোনো ফ্যাক্ট করে না, কোনো বয়সেরই রিটায়ারমেন্টের কোনো বয়স হয় না। লাইফে আমরা যদি রিটায়ারমেন্ট নিয়ে নিই তাহলে লাইফ আর লাইফ থাকবে না। এরপর খুব সুন্দর একটা উদাহরণ দিচ্ছে, টু রাস্ট আনবার্নিশড, নট টু সাইন ইন ইউজ। অর্থাৎ বলা হচ্ছে যে আনবার্নিশড, যেটা পালিশ করা হয় না, সে জিনিস কখনো চকচক করতে পারে না। আর চকচক করবে কোথায়? সাইন ইন ইউজ, ব্যবহারের দ্বারা। ওই যে বলে না যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েও যদি তুমি একটা ধারালো অস্ত্র কেনো এবং সেই অস্ত্র যদি ব্যবহার না করো, সেই অস্ত্র মরছে তো ধরবি। আমাদের জ্ঞান হলো সেই অস্ত্র। জ্ঞানের ধার তখনই বাড়বে যখন তুমি তার চর্চা করবে। সাত করে কি বলা হয়? প্র্যাকটিস ইজ দ্য অনলি ওয়ে অফ সাকসেস। অভ্যাসই হলো জীবনের সফলতার একমাত্র চাবিকাঠি। যে কোনো জিনিস, পড়ে থাকা লোহাতেও মরচে পড়ে এবং ওই মরচে কিন্তু গোটা লোহাটাকেই নষ্ট করে দিতে পারে।
লোহা যে একটা এতটা শক্ত ধাতু, তাকে সামান্য মরচে কিন্তু ক্ষয়ে দিতে পারে। আমাদের জীবনটাই তাই। জ্ঞানহীন ব্যক্তি বা জ্ঞানহীন মানুষ ওই মরচে ধরা লোহার মতো। আমাদের প্রত্যেকের উচিত নিজেদের জ্ঞানগুলোকে নার্চার করা, নিজেদের জ্ঞানগুলোকে একটু পলিশ করা, যাতে করে অন্যের নয়, নিজের জীবনটা আরো বেশি সুন্দর হয়। সেটা বই পড়েই হোক, কিংবা সেটা ট্রাভেলিং এর মাধ্যমেই হোক, বা নানান পন্থার মাধ্যমে হোক। নলেজ ক্যান বি গ্যাদার্ড ফ্রম এনিওয়্যার। যে কোনো জায়গা থেকে তুমি জ্ঞান অর্জন করতে পারো। তাই তো ইউলিসিস বলছে, যে জিনিস অপালিশ থেকে যায়, মানে যাকে পালিশ করা হয় না, সে জিনিস কোনোদিন সাইন করতে পারে না। সায়েন্স ইন ইউজ, ব্যবহারের দ্বারাই কিন্তু সেটা চকচক করতে পারে। অস্ত্রের ধার তখনই বাড়বে যখন তুমি তার ব্যবহার করবে। As though to breathe oil life, life piled on life, where all too little, and of one to me, little remains. এরপর কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে as though to breathe oil life. হ্যাঁ, মানে কেউ কেউ দেখবে এমন ভাবে জীবনটা কাটায়, তাদের কাছে মনে হয় যেন শ্বাস নেওয়াটাই জীবন। কেউ কেউ বলে এই তো শ্বাস নিচ্ছি, এই তো বেঁচে আছি। আরে শ্বাস নেয় তো গাছও তো শ্বাস নেয়। গাছ শ্বাস নেয় না এর জন্য ভেবো না, গাছেরও শ্বাস প্রশ্বাস নিতে হয়, আর কারণ তাদের প্রাণ আছে। তাহলে একটা গাছ যে সারাদিন স্টিল ভাবে দাঁড়িয়ে থাকছে, তার সঙ্গে তোমার কি তফাৎ রইল? যদি শ্বাস নেওয়াটাই জীবন হয়, মানুষের জন্ম হয়েছে তোমার শুধুই কি শ্বাস নেবার জন্য? না, তুমি ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আর ঈশ্বরের সৃষ্টির অপমান করছো তুমি। ঈশ্বর তার সৃষ্টি এরকম অকারণে পড়ে থাকতে দেয়। হ্যাঁ, মানে মদ মাতাল হয়ে, জুয়ারি হয়ে জীবন কাটিয়ে দিলাম, সেটা জীবন হতে পারে না। কেবল অন্যেরা কিছু করে না, অন্যের দোষারোপ করি আমরা গোটা জীবন কাটিয়ে দিলাম, অথচ নিজে কিছু করছি না, সেটা লক্ষ্য রাখি না, সেটা জীবন হতে পারে না। এই ধরনের মানুষরা কি মনে করে? শ্বাস নেওয়াটাই তো জীবন। লাইফ পাইলড অন লাইফ, যদি জীবনের উপর জীবন চাপিয়েও দেওয়া হয়, আর অল টু লিটল, তবুও এতগুলো জীবনও সামান্য হবে। অ্যান্ড অফ ওয়ান টু মি, আমার মতো একজনের কাছে। টু লিটল অ্যান্ড অফ ওয়ান টু মি লিটল রিমেইনস, এবং আমার মতো একজন মানুষের কাছে, যার কাছে এখন কেবল খুব সামান্যই বেঁচে আছে। ইউলিসিস কি বলছে? বলছে যদি আমাদের একটা জীবন নয়, একাধিক জীবন চাপিয়ে দেওয়া হয় আমাদেরকে, যদি বলা হয় তোমাকে আমি 7টা জন্ম দিলাম, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করলো যে যা তোকে আমি 7টা জন্ম দিলাম, ইউলিসিস বলছেন এই এতগুলো জন্ম যথেষ্ট হবে না বা পর্যাপ্ত হবে না। কিসের জন্য? এই দুনিয়ায় যা জ্ঞান আছে তা অর্জন করার জন্য। অর্থাৎ জন্মের পর জন্ম, যুগের পর যুগ তুমি বারবার এলেও এই দুনিয়ার জ্ঞান তখনও অপরিসীম থেকে যাবে। কোটি কোটি জন্ম নিলেও তুমি এই দুনিয়াকে সম্পূর্ণরূপে আবিষ্কার করতে পারবে না। অথচ আমরা মানুষেরা কেবল একটা জীবন পেয়েও সেটা ইউটিলাইজ করতে পারি না। কোটি কোটি জীবন এখানে ছোট পড়ে যাবে। এবং ইউলিসিস কি কথা বলছেন দেখো, ইউলিসিসের মধ্যে পজিটিভিটি কথাটা দেখো। সে কি বলছে যে অ্যান্ড অফ ওয়ান টু মি, এবং আমার তো একটাই, এবং সেটারও কি লিটল রিমেইনস, খুব সামান্যই বেঁচে আছে। তার মানে ইউলিসিস বলছে আই অ্যাম নাও ওল্ড, আমি এখন বয়স্ক হয়েছি। এই লাইনটার মধ্য দিয়ে আমরা ইউলিসিসের এজ সম্পর্কে কনসেপ্টটা পাচ্ছি, যে ইউলিসিস ইজ নাও ওল্ড পারসন। কারণ সে বলল লিটল রিমেইনস, আমার জীবনে এখন খুব সামান্য অংশ বাকি আছে। এবার সামান্য অংশ কেন বলছেন? নর্মালি গ্রিক পিপলরা তাদের লাইফের যে স্প্যান, সেটাকে 70 ইয়ার্স বলে ওরা ভেবে নিত। নর্মালি আমরা যেটা বলে থাকি যে এভারেজ লাইফ টাইম যেটা বা লাইফ পিরিয়ড যেটা হয়ে থাকে, তো গ্রিক পিপলরা এভারেজ লাইফ পিরিয়ড ওরা 70 ইয়ার্স মতো ওরা ধরতো। তো সেই কারণেই সে বলছে আমার জীবনে এখন খুব সামান্যই একটু অংশ বাকি আছে। From the eternal silence something more, এবং আমার জীবনের অংশ সামান্য বাকি আছে কি থেকে? From the eternal silence, চিরন্তন নিস্তব্ধতা থেকে। এখান থেকে আমরা বুঝতে পারছি ইটারনাল সাইলেন্স বলতে কি বোঝানো হয়েছে। ইটারনাল সাইলেন্স মানে চিরঘুমের দেশের বাড়ি, অর্থাৎ মৃত্যুকে বোঝানো হয়েছে।
সরি একটা লাইন আমরা বাদ গেছিল ওখানে, এটা লিটল রিমেইনস এর পর বাদ গেছিল দেখো, বাট এভরি আওয়ার ইজ সেট ফ্রম দ্য ইটারনাল সাইলেন্স। এবং এখন আমার যে ইটারনাল সাইলেন্স অর্থাৎ চিরন্তন যে ঘুম, সেখান থেকে আমি একটু একটু করে সময় বাঁচিয়ে রাখছি। কিসের জন্য? ফর অ্যাডভেঞ্চার, ফর গ্যাদারিং মোর নলেজ, আরও জ্ঞান পাওয়ার জন্য আমি এখন বাঁচিয়ে রেখেছি, একটু একটু করে সময় সঞ্চয় করছি। বেশ, এরপর আসি পরের লাইন, something more, a bringer of new things and while it oil। বলা হচ্ছে something more, a bringer of new things and while it oil for some 3 sons to store and hold myself। বলা হয়েছে যে ভাইল মানে হচ্ছে নিকৃষ্ট, তাহলে আমার জীবনে নতুন কিছু আনার একটা সুযোগ, এটা কোনো নিকৃষ্ট সুযোগ হবে না বা কোনো খারাপ সুযোগ আমি করতে চাই না। কারণ ফর সাম 3 সানস, কারণ আমার জীবনে আর বাকি আছে 3টে সূর্য। কি করতে? টু স্টোর, সঞ্চয় করতে, অ্যান্ড হোল্ড মাইসেলফ, নিজেকে গ্যাদার করতে। অর্থাৎ আমার জীবনের আর 3টে সূর্য বেঁচে আছে, আমার নিজের মধ্যে নিজেকে সঞ্চয় করতে। এখানে নিজেকে সঞ্চয় করতে বলতে নলেজকে বলা হয়েছে, জ্ঞানকে। আমি বলেছিলাম যে গ্রিকদের বিশ্বাস নর্মালি তারা 70 ইয়ার্স বাঁচে, তার মানে এখান থেকে আবার একটু আইডিয়া পেতে পারি, বাট নট শিওর, অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা বলতে পারি না। হ্যাঁ, যে ইউলিসিসের বয়স নিয়ার অ্যাবাউট 67 ইয়ার্স, 67 বছর। কারণ সে বলছে দেখো আমার জীবনের 3টে সূর্য বাকি আছে। 3টে সূর্য মানে এখানে 3 সানস ইজ রেফারিং টু দা 3 ইয়ার্স। এটা একটা সিনেকডকি, কারণ কেবলমাত্র সূর্যকে এখানে ইউজ করে 3টে গোটা বছরকে বোঝানো হয়, 3 সানের দ্বারা 3 ইয়ার্সকে বোঝানো হয়। বেশ, 3 সান মানে দেখো 3টে সূর্য বোঝাচ্ছে, খুবই সীমিত সংখ্যা, খুবই ছোট সংখ্যা। ছোটর দ্বারা বড় জিনিসকে বোঝাচ্ছে কি 3 বছর, এক একটা বছর অনেক বড় টাইম স্প্যান, তাহলে এটা এক প্রকার সিনেকডকিও বলতে পারে। এরপর কি বলা হচ্ছে দেখি, তাহলে আমার জীবনে আর মাত্র 3টে বছর বাকি আছে সঞ্চয় করার জন্য। কি সঞ্চয়? অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য, অর্থাৎ জীবনের শেষ পর্যায়ে আমি পৌঁছেছি। অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, এবং এই ধূসর আত্মা এখন ডিজায়ার বা ইচ্ছার জন্য ইয়ার্ন বা আকাঙ্ক্ষা করছে। এই যে দেখো আবার একটা লিটারেচারে যে শব্দ আমি বারবার বলা হয়ে থাকে যে গ্রে শব্দর দ্বারা, তোমরা রাইডার্স টু দ্য সি পড়েছিলে, সেখানেও গ্রে পনি পড়েছিলে। গ্রে শব্দ একটা ডিস্ট্রাকটিভ কোনো ঘটনা বা ডিস্ট্রাকটিভ কোনো ইমেজকে তুলে ধরে। এখানে লেখক কি বলছেন বা ইউলিসিস কি বলছেন? রাদার দিস গ্রে স্পিরিট, এই ধূসর আত্মা, তিনি তার আত্মাকে ধূসর বলছেন, বা এই ক্ষেত্রে তার শরীরটাকে তিনি ধূসর বলছেন। কেন? কারণ তিনি বয়স্ক হয়েছেন। তাহলে গ্রে স্পিরিট কি রেফার করছে বা কি সিম্বলাইজ করছে? দ্য ওল্ড ইউলিসিস, বয়স্ক ইউলিসিসকে। ঠিক আছে, বেশ, এটা তোমরা পাশে লিখে রাখবে যে গ্রে স্পিরিট দ্বারা কি বোঝানো হয়েছে, এমসিকিউতে দিতে পারে। গ্রে স্পিরিট রেফারিং টু দ্য ওল্ড ইউলিসিস, বয়স্ক ইউলিসিসকে। বেশ, এবং এই বয়স্ক ইউলিসিস এখন কি করছে? ইয়ার্নিং ইন ডিজায়ার, আকাঙ্ক্ষার জন্য সে তীব্র, তার মানে একটা তীব্র আকাঙ্ক্ষা কাজ করছে। সে রাজসভায় বসে থাকতে পারছে না, ঘরের মধ্যে আবদ্ধ থাকতে পারছে না, সে দুনিয়াকে জানার জন্য তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করছে। পরের লাইনই বলা আছে তার আকাঙ্ক্ষাটা কিসে? টু ফলো নলেজ, জ্ঞানকে অনুসরণ করা, লাইক আ সিঙ্কিং স্টার, ডুবন্ত তারার মতো বা অস্তগামী তারার মতো। ইয়েস, ওই যে বললাম ইউলিসিস অলমোস্ট অ্যাট দ্য এন্ড অফ হিজ লাইফ, এখন প্রায় তার জীবনের শেষ পর্যায়ে চলে এসছে। একটা তারা যেমন ডুবে যাওয়ার আগেও যেন ডুবতে চায় না, তেমন ইউলিসিসও যেন সেই ডুবে যাওয়ার শেষ মুহূর্তের আগেও যেন নতুন করে উঠতে চাইছে, নতুন করে বাঁচতে চাইছে। অস্তগামী তারাও যেন শেষ মুহূর্তের জন্য হয়তো বা মনে হয় তার আরো কিছুক্ষণ থাকে, তেমন ইউলিসিসেরও মনে হচ্ছে তার এবার অস্ত যাওয়ার সময় এসেছে। এবং এই অস্ত যাওয়ার আগে সে কি করতে চায়? ফলো দ্য নলেজ, জ্ঞানকে অনুসরণ করতে চায়। ইউলিসিসের জীবনের একটাই লক্ষ্য, জ্ঞান অর্জন। বিয়ন্ড দ্য আর্টমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, অর্থাৎ মানুষের চিন্তার চূড়ান্ত সীমানার বাইরে। তার মানে ইউলিসিস বলছেন আমি আমার জীবনে ততটা জ্ঞান অর্জন করতে চাই যতটা মানুষ কল্পনা করতে পারে তার থেকেও বেশি। অর্থাৎ
আমি আমার জীবনটাতে সম্পূর্ণরূপে জ্ঞানের তরিরূপে বয়ে নিয়ে যেতে চাই। আমি চাই এই দুনিয়ায় যতটা আমার পক্ষে সম্ভব সমস্ত কিছু জেনে যাওয়া। জানি একটা জীবন যথেষ্ট হবে না এই এত জ্ঞান অর্জন করা, কিংবা জীবনের উপর জীবন চাপিয়ে দিলেও যথেষ্ট হবে না পৃথিবীর সমস্ত জ্ঞান অর্জন করা। কিন্তু তবু জীবনের শেষ পর্যায়ে এসে যখন আমি একজন অস্তগামী তারার মতো আমার অবস্থা, যার ডুব্ব অবস্থা, সেই পর্যায়ে এসেও আমি জ্ঞানকে অনুসরণ করতে চাই এবং মানুষ যতদূর ভাবতে পারে তার ঊর্ধ্বে গিয়েও আমি জ্ঞান অর্জন করতে চাই। অর্থাৎ সমস্ত সীমানাকে ছাড়িয়ে আমি বেরিয়ে যেতে চাই। এই বাধা, গার্হস্থ্য জীবনের বাধা আমি মানব না। সব বাধাকে পেরিয়ে আমি হয়ে উঠব একজন প্রকৃত জ্ঞানী ইউলিসিস। তাহলে পুরো প্রথম স্ট্যান্ডাটায় ইউলিসিসের ডিজায়ার অফ নলেজ, জ্ঞানের প্রতি যে আকাঙ্ক্ষা, তীব্র আকাঙ্ক্ষা, সেটা প্রকাশ পেল। বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তিনি তুলে ধরলেন কি কারণে এবং কিভাবে তিনি জ্ঞান অর্জন করতে চান, এবং সেই কথা বলতে গিয়ে তিনি ট্রয়ের যুদ্ধ রেফারেন্স দিয়েছেন এবং পাশাপাশি 2-4টে গার্হস্থ্য জীবনের উদাহরণও তুলে এনেছেন। তাহলে ফার্স্ট স্ট্যান্ডা আমাদের এতটুকুই দেখা যায়।